দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত এই সময়। সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব, তবে দিনের শিরোনামগুলো বলে তারপর আলোচনায় যাচ্ছি। নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের আজকে সংঘর্ষ হয়েছে, লাঠিচার্জ হয়েছে, টিয়ার সেল হয়েছে, বিনা উস্কানিতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগও বিএনপি রয়েছে। নতুন একটি দল এসেছে আবারও, রেজা কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে, তিনি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নতুন দল এসেছে। এর নাম দেওয়া হয়েছে গণ অধিকার পরিষদ। এই দলটি আসার সঙ্গে সঙ্গে আরেকটি সংগঠন তাদের সংগঠনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তাদেরকে নিষিদ্ধ করার দাবি করেছে। আজকে প্রধানমন্ত্রী একটি বিজনেস সামিট ওপেন করেছেন ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে। তিনি সেখানে বলেছেন যে সরকারের নেওয়া পদক্ষেপে দেশের বৈদেশিক বাণিজ্য এবং বিনিয়োগ বেড়েছে এবং তিনি মনে করেন যে দেশ হতে পারে পূর্ব পশ্চিমের একটি সংযোগস্থল, একটি বিজনেস হাব এবং অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং সেই হিসাবে তিনি বিনিয়োগের করার জন্য বাংলাদেশে যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে সেজন্য বিনিয়োগকারীদেরকে দেশি বিদেশি সবাইকে বিনিয়োগে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটানো হয়েছে, নেপথ্যে অনেক পরিচিত ব্যক্তির নাম বের হচ্ছে, এই কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এগুলোই দিনের গুরুত্বপূর্ণ ঘটনা খবর। আমরা আলোচনায় যাব। শুরুতে পরিচিত হচ্ছে, স্টুডিওতে দুজন অতিথি আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রয়েছেন জনাব এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, স্বাগত আপনাকেও। আজকের ঘটনাটা কি ঘটেছিল নয়াপল্টনে? আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাহেব উপস্থিত আছেন, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও শুভেচ্ছা। আপনারা জানেন যে সম্প্রতি মানে দুর্গাপূজা চলাকালে দেশে বিভিন্ন পূজা মণ্ডপে যে হামলা এবং একটা সাম্প্রদায়িক অরাজকতা এবং একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তারা বিভিন্ন এই হামলার স্থল পরিদর্শন করে এসেছে এবং তারা একটি রিপোর্ট প্রদান করেছে। এবং আজকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের বিরুদ্ধে এবং সরকারের যে ব্যর্থতা তার প্রতিবাদে আমরা একটি সম্প্রীতি সমাবেশ আহ্বান করেছিলাম আমাদের নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে। সেই সম্প্রীতি সমাবেশের জন্য আমরা যথারীতি পুলিশকে আমরা চিঠিও দিয়েছি এবং পুলিশের পক্ষ থেকে না কিছুই বলা হয়নি। যেহেতু মানা করা হয়নি, আমরা ধরে নিয়েছিলাম যে এখানে তাদের এই যে সম্প্রীতি সমাবেশ এটা একটি নিরীহ কর্মসূচি, এটা সরকার পতনের কোনো আন্দোলন নয়। এখানে আপনার একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপচেষ্টা চালানো হচ্ছে তার প্রতিবাদ আমরা করব। যেটা কিছুদিন আগে আওয়ামী লীগ তারা তাদের দলের অফিসের সামনে কিন্তু সেই সমাবেশটি করেছিল এবং তারা একটু জিজ্ঞেস করিনি যে এই ধরনের কর্মসূচি তো এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ করেছে, অন্যান্য সংগঠন করেছে, আপনারা একটু পিছিয়ে ছিলেন? না, আমরা পিছিয়ে ছিলাম না, আমরা একটি রোড ম্যাপ করেছিলাম যে আমাদের প্রতিনিধি দল তারা বিভিন্ন মানে ঘটনা যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে সেগুলো পরিদর্শন করে আসার পরে আমরা এই পদক্ষেপটা নিব। এবং তাৎক্ষণিকভাবে আমাদের দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, প্রেস কনফারেন্স করা হচ্ছে, আমাদের দলের মহাসচিব এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, দলের স্থায়ী কমিটির মিটিংয়ে রেজলিউশন নেওয়া হয়েছে, সেখানে প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, তারা বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গতকালকে প্রেস কনফারেন্স করেছে এবং দলের কাছে একটি প্রতিবেদনও জমা দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিবাদ সমাবেশটা আমরা করেছি। আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগও কিন্তু গত কয়েকদিন আগে আপনার তাদের দলীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি সমাবেশ করেছে এবং রাজপথে মিছিলও করেছে। তা আমরা মনে করেছিলাম যে এটা একটি নিরীহ কর্মসূচি, পুলিশের পক্ষ থেকে যেহেতু না কিছুই বলা হয়নি, আমরা মনে করেছিলাম অবশ্যই এখানে সরকার এটা অনুমতি দিবে। কিন্তু আজকে সকাল 9টা থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্দিকে পুলিশ, রায়ট পুলিশ, র্যাব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা যেভাবে যুদ্ধাঙ্গীহী মনোভাব নিয়ে দাঁড়িয়েছিল এবং সেখানে নেতাকর্মীরা জড়ো হওয়া মাত্রই তাদেরকে যেভাবে মানে বাজ পাখির মতো ছো দিয়ে
ছো মেরে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, এটা অবশ্যই এটা নিন্দনীয় এবং এটা একটা মানে কখনোই আমরা কল্পনা করিনি। তখনই কিন্তু আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা মহানগরী পর্যায়ে নেতারাও তখনও কিন্তু আমরা ওই নয়াপল্টনে পৌঁছাই নাই সকাল 10টার দিকে, যেহেতু 11টার প্রোগ্রাম ছিল। তা যখন আমাদের নেতৃবৃন্দ সেখানে পৌঁছালেন, তারা পুলিশের কর্মকর্তাদের সাথে আলোচনা করে মানে বলা হয়েছে যে ঠিক আছে আমরা সমাবেশ করব। তারা মিছিল করতে আমাদেরকে নিষেধ করেছিল। আমরা বলেছিলাম যে আমাদের শান্তিপূর্ণভাবে সমাবেশটা করতে দেন। আমাদের মহাসচিব সহ নেতৃবৃন্দ, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন এবং যথারীতি মহাসচিব সাহেব তার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেছেন যে আমাদের যেহেতু একটি মিছিলের কর্মসূচি ছিল, আমরা মিছিল করছি না, আমরা এই সমাবেশের মাধ্যমেই সেটা শেষ করলাম। উনি আমাদের নেতাকর্মীদেরকে বলেছিলেন যে শান্তিপূর্ণভাবে যার যার এলাকায় আপনারা ফিরে যান। এবং আমি একটু শেষ করি, এই ফিরে যাওয়ার মুহূর্তে যখন ফিরে যাচ্ছিল, স্বাভাবিকভাবে নেতাকর্মীরা মিছিল করার একটা উদ্দেশ্য নিয়ে, মিছিল করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এসেছিল। তারা যখন ফিরে যাচ্ছিল তখন নাইটিঙ্গেল মানে মোড়ের আগেই সেখানে পুলিশ অতর্কিতে তাদের উপর হামলা করে, সেখানে টিয়ার গ্যাস ছুড়ে, গুলি ছুড়ে, নির্বিচারে লাঠিচার্জ করে এবং সেটা আজকে বিভিন্ন ফুটেজে আপনারা দেখতে পেয়েছেন। আমরা এখানে একটু থামছি। জনাব কামাল হোসেন, একটা নিরীহ কর্মসূচি বলছে বিএনপি। আপনার ধন্যবাদ। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সানি প্রিন্স সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, হামলা কুমিল্লাতে পবিত্র কোরআন শরীফ রাখা হয়েছে একটি মূর্তির পায়ের কাছে। বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। এবং কে রেখেছে আজকে সেটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কেন রেখেছে সেটা পরিষ্কার হচ্ছে। এই ঘটনায় সারা বাংলাদেশে কিছু কিছু জায়গায় বাংলাদেশের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। সেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ একটি শান্তি সমাবেশ করেছে, একটি মিছিল করেছে এবং পুলিশকে চিঠি দিয়েই করেছে। কতদিন পর, আপনিও প্রশ্ন করলেন আমার ভাই প্রিন্স সাহেবকে, যে কতদিন পর বিএনপি সমাবেশ, সম্প্রীতি সমাবেশ করছে, অর্থাৎ জাতির সাথে একটা উপহাস করার মতো আর কি। আর একটা কথা প্রিন্স সাহেব বললেন যে শান্তি সমাবেশ, এবং তাদের মহাসচিব প্রিন্স সাহেবই বললেন, তাদের মহাসচিব বলছেন যে আমাদের সমাবেশ শেষ, আমরা কোনো মিছিল করব না। এবং তাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য হচ্ছে পুলিশ দূরে দাঁড়িয়েছে। আমাদের সমাবেশও পুলিশ দাঁড়িয়েছিল। পুলিশের প্রশাসনের দায়িত্ব হচ্ছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। এই সমাবেশটি বাইরের থেকেও কেউ হামলা করতে পারে, ভিতরের থেকেও কেউ হামলা করতে পারে। বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিএনপির অতীতের সমাবেশগুলোতে তাই হয়েছে। বিএনপির কিছু উচ্ছৃঙ্খল যুবক যারা বিএনপির নেতা নেত্রীদের কথোপকথনের ভিতর দিয়ে বের হয়ে আসছে। আপনি জানেন উত্তরা নির্বাচনের দিন সমাবেশ হয়েছিল, শান্তিপূর্ণ সমাবেশ ছিল। সেই সমাবেশেও পুলিশ কিন্তু কোনো বাধা দেননি। তারপরে একই টাইমে 9টি জায়গায় গান পাউডার দিয়ে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এমনিভাবে পুলিশ হয়তো সতর্ক অবস্থায় ছিল। বিএনপির মহাসচিব যেহেতু ঘোষণা দিয়েছেন আমরা কোনো মিছিল করব না, সেই ক্ষেত্রে বিএনপির কর্মীরা আবার মিছিল শুরু করেছেন এবং পুলিশের ভাষ্য, ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাইত যে তারা পুলিশের উপর অতর্কিত মিছিলের নামে হামলা করেছেন এবং পুলিশ আহত হয়েছেন। পুলিশ বাধ্য হয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে টিয়ার সেল নিক্ষেপ করেছে, যেটা আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে। আমি দু একজন সাংবাদিকদের কাছে শুনেছি যে মির্জা ফখরুল সাহেব বলার পরও সেখানে বিএনপির কর্মীরা মিছিল নিয়ে বের হয়েছে এবং পুলিশের উপর অতর্কিত হামলা করেছে। এটা বিএনপির ক্যারেক্টার। হয়তো বিএনপির নেতারাই জানেন না তারা কি করবেন, তাদের কর্মীরা অন্য কিছু করে ফেলাচ্ছে। যেমন আপনি আজকে যেটা দেখলেন যে বাংলাদেশে কুমিল্লাতে যেই কাহিনী বের হয়েছেন, কারা কারা হামলা করছেন, কেন হামলা করছেন, এনে কিন্তু সব বিএনপির যুবদলের নেতাদের নাম আসছে। এবং আমার কথা না, ৭১-এর মুন্নি একটি প্রতিবেদন কুমিল্লাতে গিয়ে বের করেছেন, সেইখানকার মানুষের বক্তব্য, কে কে বিএনপি যুবদলের সাথে জড়িত তাদের নাম আছে সুস্পষ্টভাবে, যে তারা কুমিল্লাতে
এই পবিত্র কোরআন শরীফটা মূর্তির পায়ের কাছে রেখেছেন। কেন রেখেছেন? বাংলাদেশের ইতিহাসে আপনি কোনোদিন হিন্দু মুসলমান কিন্তু কোনো দাঙ্গা হয়নি, হিন্দু মুসলমান কোনো দিন মারামারি হয়নি, হিন্দু মুসলমান কিন্তু কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়নি। আপনি পাকিস্তান আমলে রাজনৈতিক কারণে দাঙ্গা হয়েছেন, বাঙালি নন বেঙ্গলি দাঙ্গা হয়েছেন, হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়েছেন রাজনৈতিক কারণে, এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর যতগুলো দাঙ্গা হয়েছে রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। কোনো হিন্দু কোনো মুসলমান এইটা কোনো দাঙ্গা হয়নি, এটা রাজনৈতিক কারণে। এবং আপনি দেখেন এবারও যে বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি পূজা হয়েছে, 33,116টি পূজা মণ্ডপ হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবারও ধরেন এই উদ্দেশ্যপূরিতভাবে এই পবিত্র কোরআন শরীফ যাতে মুসলমানের অনুভূতিতে আঘাত লাগে, সারা বাংলাদেশে না বিশ্বের মুসলমানরা উত্তেজিত হয়ে ওঠে। তাহলে এটি কেন রাখা হলো? একটি দেশে স্থিতিশীল অবস্থা আছে, দেশে শান্তিপূর্ণ অবস্থা আছে, দেশে অর্থনৈতিকভাবে দেশটা এগিয়ে যাচ্ছেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছেন। আজকে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন, পৃথিবীর আমি মনে করি বিশ্বের সকল সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে ছেড়ে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি আজকের প্রধানমন্ত্রীকে আপনি পছন্দ করেন আর না করেন, কিন্তু প্রধানমন্ত্রী যে জাতিসংঘের সকল দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানকে ছেড়ে যে 18 বার ভাষণ দিয়েছেন, বিশ্ব রেকর্ড ব্রেক করেছেন, যার ফলে বাংলাদেশটাকে কিন্তু আজকের প্রধানমন্ত্রী এক অনন্য জায়গায় নিয়ে গেছে, অনন্য জায়গায় নিয়ে গেছেন, মানে বিশ্বের উচ্চতায় নিয়ে গেছেন আজকে বাংলাদেশকে। সেই মুহূর্তে এবং প্রধানমন্ত্রীর বক্তৃতা শুধু না, প্রধানমন্ত্রীর বক্তৃতাকে বিশ্ব নেতৃত্ব প্রশংসা করছেন, অনুকরণ করছেন। সেই মুহূর্তে এই শান্তিপূর্ণ অবস্থায় আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই পবিত্র কোরআন শরীফ রেখে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। শুধু এখানে না, আপনি দেখেন হাজীগঞ্জে শিবিরের একসময় সেক্রেটারি ছিল, ওই উপজেলার সেক্রেটারি সেই এসে, আপনি দেখেন রংপুরে, ঠিক আজকে চট্টগ্রামে এই যে নুরু, কিন্তু রংপুরে তো ছাত্রলীগের কথা আমি বলছি, আবার শিবিরে আমি পত্রিকায় দেখছি ছাত্রলীগের একজন আছে এবং শিবিরের 2 জন আপনি দেখছি। আবার দেখেন চট্টগ্রামে কিন্তু শিবিরের ক্যাডাররা যারা নুরুর ছত্রছায়া, আমি মিডিয়াতে দেখেছি, এটা তো আমার ঘটনা যে দেখিনি, তারা আজকে করতেছে। আজকে এই যে নুরুরা, এদের ছত্রছায়া, নুরু হচ্ছে ছাত্র শিবিরের বিকল্প একটি দল দাঁড় করানোর চেষ্টা করছে, এবং তার যারা বাহিনী তারা এই চট্টগ্রামে মন্দিরে হামলা করতে গিয়েছিল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা সবাই বিশ্বাস করে, এবং এটা হিন্দু মুসলমানের সঙ্গে কখনো কোনো মানে হারমোনি নষ্ট হয়নি। যা কিছুই ঘটেছে সব রাজনৈতিক কারণে, এবং ওনার অভিযোগ যে দেশটাকে অস্থিতিশীল করা, এবং এই আলোচনা বহুবার এসেছে, আরও নেতৃবৃন্দ দলের পক্ষ থেকে বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছেন। ইঙ্গিতটা কোন দিকে বোঝা যাচ্ছে? এখানে আপনারা নিজেদের কিভাবে ডিফেন্ড করবেন, অথবা আপনাদের কি? আমাদের ডিফেন্ড করার কিছু নাই এখানে। আজকে দিবালোকের মতো স্পষ্ট এই যে ঘটনাগুলো ঘটেছে সব কিছুই সরকারের ইঙ্গিতে এবং আওয়ামী লীগের নেতৃত্বে ঘটেছে। আপনার কুমিল্লার ঘটনা আওয়ামী লীগের নেতৃত্বে ঘটেছে, যে হামলা হয়েছে পূজা মণ্ডপে। এখানে মূর্তির উপরে পবিত্র কোরআন শরীফ কে রাখলো সেটা কিন্তু বড় বিষয়। ইকবালকে ভবঘুরে বলা হচ্ছে, সেই ইকবালকে 7 দিন পর ধরা হলো, ভিডিও ফুটেজটা 7 দিন পর বের করা হলো। এমনকি ইকবালকে ধরা হলো আপনার কক্সবাজার থেকে, একটা ভবঘুরে ইকবাল, সে কিভাবে কক্সবাজারে গেল, 7 দিন সে কোথায় ছিল, এটা হলো জাতির কাছে বড় প্রশ্ন। আজকে এই রহস্যটা একটু বের করতে হবে। আজকে এই ঘটনার পরে আপনার সেই এলাকায় বিদ্যুৎ ছিল না, সেই বিদ্যুৎটা কে বন্ধ করলো? পুলিশ ছিল না, সেই পুলিশটা কোথায় গেল? আপনার সেখানে ওসি যে কোরআন শরীফ হাতে নিয়ে যে লাইভে এসে বলল, এটা ওসি কি বিএনপির ওসি? সরকারের ওসি, সে কেন এই কাজটি করলো? আপনার আসেন এরপরে চট্টগ্রামে আপনার পূজা মণ্ডপের ইয়েতে হামলা হলো, সেই হামলার সাথে আওয়ামী লীগ জড়িত ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম নাই, অথচ 6 মাস ধরে যে ব্যক্তিরা জেলে, সেই জেলে থাকা অবস্থায় কীভাবে তারা হামলা করলো, তাদের নামে মামলা দিয়ে দেওয়া হলো। আপনার জেলে থেকে আকার ইঙ্গিতে করতে পারে না, ওখানে লেখা আছে তাদের নেতৃত্বে হামলা হয়েছে। আচ্ছা, তাদের নেতৃত্বে হামলা হয়েছে। আপনার বেগমগঞ্জে হামলার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত, সেখানে বরকতুল্লাহ বুলু যে আমাদের সাবেক প্রতিমন্ত্রী, সে ঢাকায় অবস্থান করছে, তার নামে মামলা দিয়ে দেওয়া হলো।
আসেন আপনার কি বলে লামায় যে ঘটনা ঘটলো, 40টি হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলো, সেখানে আওয়ামী লীগের সেক্রেটারির নেতৃত্বে, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারির নেতৃত্বে, মেয়রের নেতৃত্বে হামলা হলো, একটি জাতীয় দৈনিকে সেটা অনুসন্ধানী রিপোর্ট আসলো, তাদের বিরুদ্ধে তো মামলা হলো না, মামলা হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। আপনার সেখানে আপনার রংপুরে সেখানে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসলো যে তারাই হামলা করলো, সেখানে বিএনপি নেতাদের জড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এই যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তারা এই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে আসল যারা অপরাধী আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে আড়াল করা হচ্ছে। এই নেতৃত্ব কারা দিয়েছে? চাঁদপুরে এই যে ঘটনাটি ঘটলো, সেখানে ছাত্রলীগের উপজেলা পৌরসভার নেতারা হাজীগঞ্জের, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সেখানে জমায়েত করেছে এই যে কোরআন অবমাননার বিরুদ্ধে তারা মিছিল করবে, স্ট্যাটাস দিয়ে তারা সেখানে আপনার মিছিল করেছে। এখন উপজেলা আওয়ামী ছাত্রলীগ বলছে পৌর আওয়ামী লীগ করেছে, পৌর ছাত্রলীগ করেছে, পৌর ছাত্রলীগ বলছে উপজেলা ছাত্রলীগ করেছে। এটা তারাই ঘটনা। আজকে বলা হচ্ছে বিএনপি সেটার সাথে জড়িত। বিএনপি কোনোভাবে জড়িত নয়। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। সেখানে বিএনপি কেন এই ঘটনাটি ঘটাবে? আজকে আমরা বারেই বলেছি সরকার পরিকল্পিতভাবে এই ঘটনাটা সৃষ্টি করেছে আজকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। আজকে আওয়ামী লীগ গত 12 বছর ধরে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, নির্বাচনের যে সংকট সৃষ্টি করেছে, গণতন্ত্রের যে সংকট সৃষ্টি করেছে, জনগণ আজকে বিস্ফোরণমুখ অবস্থা হয়ে আছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য এইখানে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। এই রাজনৈতিক প্রক্রিয়া এবং আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য, বিতর্কিত করার জন্য, বিএনপির উপর দোষ চাপানোর জন্য নিজেরা এই কাণ্ডগুলি ঘটিয়ে তারা আজকে উদরপিণ্ডি বুদরকারে চাপানোর চেষ্টা করছে। জনাব কামাল হোসেন, দেখেন পরিকল্পিতভাবে করা হচ্ছে এবং আপনাদের কি পরিকল্পনা দিকে ইঙ্গিত করছে? আমি আপনার বলি, প্রিন্স সাহেব যেটা বলেন রাজনৈতিক সংকট, দেশে কোনো রাজনৈতিক সংকট নয়, সংকট আছে বিএনপির ঘরে। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ভিতর কোনো রাজনৈতিক সংকট নাই, কারণ বাংলাদেশটা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আজকে বাংলাদেশটা সেই জায়গায় এগিয়ে যাচ্ছে। আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশটা মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। যে বাংলাদেশটা ছিল ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সন্ত্রাস, জঙ্গিবাদের দেশ, 5 দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অকার্যকর রাষ্ট্রে পরিণত ছিল, 500 বোমায় 63টি জেলা ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েছিল, সেই বাংলাদেশে আজকে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ হচ্ছে এবং বিশ্ব নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছে। আমার ভাই যেটা বললেন, হ্যাঁ আমি অস্বীকার করি না আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো কর্মী মিছিলে থাকতে পারে, অস্বীকার, সেটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কিন্তু ইকবাল ভবে ঘুরে না, ইকবালকে ভব আমরা বলিনি, পুলিশ প্রশাসন বলেছে, পুলিশ প্রশাসনের তার মা বলছেন ভবঘুরে। ভাই আমি বলি, আপনার কথার সাথে কথা বলি, পুলিশ প্রশাসন তার মা বলছে ভবঘুরে, ইকবাল ভবঘুরে নয়। এবং ইকবাল পালিয়ে গিয়েছেন কক্সবাজার থেকে, 7 দিন পরে তার অ্যারেস্ট করেছে। ভাই আপনারা যখন ক্ষমতায় ছিলেন, এই দেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, কোনো বিচার হয়নি। 2001 সালের 1 অক্টোবর আপনারা ক্ষমতায় গিয়েছেন, 120টা গ্রাম জ্বালিয়ে দিয়েছেন, 1 লক্ষ লোক গৃহিণী ঘর বাড়ি ছাড়া হয়েছে। আপনি এই মিরসরায়, আপনিও জানেন যে মিরসরায় একটা অভিজাত হিন্দু পরিবার তার বাইক দিয়ে রাত্রেবেলা ছিটকে নিয়ে আটকে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে আগুন দিয়েছে, 4 দিনের শিশু সহ 10 জন লোককে পুড়িয়ে মারা হয়েছে। এরকম অনেক বর্ণনা দেয়া যায়, কোনো বিচার হয়নি। এই আমলে দেখেন তাৎক্ষণিকভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজকে আপনি যেটা বলেন, হ্যাঁ আমি তো বলি না, কিন্তু আজকে ভিডিও ফুটেজে দেখা গেছে, ছবি দেখা গেছে যে চট্টগ্রাম মামলায় শিবিরের সাবেক কর্মী যারা নুরুর সাথে জড়িত, তারা সেখানে ইনভলভ, বিএনপির কর্মীরা ইনভলভ। আপনি হাজীগঞ্জে বিএনপির কর্মী, শিবিরের কর্মীরা বিএনপির কর্মীরা ইনভলভ। যেই কর্মীরা 6 মাস ধরে জেলে, আমি আপনারা বলি, আপনি তো বলছেন দেখেন আমি কোনো কথা বলি না আপনাদের, আপনারা যত পারেন আমারে বলেন, আমি আপনার কথা বলি। ইকবালের কাছে কোরআন পৌঁছেই দেন খাদেম ফয়সালা হাফেজ হুমায়ুন। এই হাফেজ হুমায়ুনও দেখা গেছে মন্দির ভাঙচুর করতে, এবং শুধু যুবদলের টিপু না, ইকরামকে পাওয়া গেছে মেয়র সাকুর নির্বাচনী প্রচারণায়। মন্দির ভাঙতে সবচেয়ে বেশি উস্কানি উত্তেজিত করেছেন তিনি বাবু, মেয়র সাক্কুর পিএস।
এটা হচ্ছে 71 টিভির মুন্নির প্রতিবেদন। আপনি যদি শুনতে চান আমার কাছে ভিডিও আছে, আমি শোনাইতে পারি। এটা আমি বানায় কোনো গল্প বলতেছি না, আমি সাংবাদিকদের কাছ থেকে যে নিউজ আসছে সেইটা বলছি জাতির কাছে। আমি কোনো বানানো মিথ্যা তথ্য হাজির করছি না। মিথ্যা তথ্য দিলে সাংবাদিক দিচ্ছে, আমি দিচ্ছি না। তাহলে আজকে যেটা বলছেন যে আমার প্রিন্স ভাইরা বলছেন যে আমরা কেন, আপনি বলেন তো সরকার কেন মন্দিরে হামলা করবে? যে সরকার স্থিতিশীলভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যে সরকারের প্রধান মানবিক বিশ্বের প্রধান নেতা, মানবতার মা হিসেবে তাদের অভিযোগ যে বিএনপিকে একটু না, ডাউনগ্রেড করা, BNP মানুষের চোখে আপনি- হেয় করা। আমি একটু বলি, আমি দেশের বলে সম্পদ দেন, থেকে প্রিন্স ভাই, আমাকে বলতে জনগণের দেন। দৃষ্টি না, ভিন্ন প্রিন্স ভাই খাতে বলতে প্রবাহিত দেন। করার জন্য। জনগণকে দৃষ্টিতে আমরা তো চাই বিএনপি রাস্তায় নামুক। বিএনপি তো রাস্তায় নামে না। বেগম খালেদা জিয়া যখন গ্রেপ্তার মানে জেলখানায়, তখন আপনার মনে আছে যে 30শে ডিসেম্বরের নির্বাচনে বিএনপি সহ জোটের নেতারা বলেন যে 31শে ডিসেম্বর সকালবেলা যে আমরা জেলখানাতে বেগম খালেদারে নিয়ে আসবো। সকালবেলা কেউ একটা প্রতিবাদ মিছিলও করে নেই। ওনারা যে বলেন যে ভোটে অনিয়ম হয়েছে, কারচুপ হয়েছে, সকালবেলা একটা প্রতিবাদ মিছিলও করে নেই, একটা র্যালিও করে নেই যে এই নির্বাচন মানি না। আপনি দেখেন মিডিয়া বাইর করেন, বেগম খালেদা জিয়া মুক্তির দাবি তো দূরের কথা। এবং বেগম খালেদা জিয়া যে এতিমের টাকা আত্মসাৎ করে জেলখানায় আসেন, এটা আমরা রাখিনি, শেখ হাসিনার সরকার তাকে জেলখানায় রাখেনি। ওনাদের প্রিয় ফখরুল মঈনুদ্দিনরাই ওনার নামে মামলা করেছেন, এতিমটা আত্মসাৎ কারণে হাই মহামান্য আদালত সাজা দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তাদের পারিবারিক আবেদনের কারণে, পরিবারের আবেদনের কারণে মানবিক নেত্রী তাকে জেলখানা থেকে বাইরে রেখেছেন। আজকে আপনি যেটা দেখেন যে তাহলে কেন আমরা সরকার এই ঘটনা ঘটা দেবে? আমি একটা উদাহরণ দিই, আমার 1 মিনিট সময় দেন। দেখেন বিএনপি সবসময় চেষ্টা করছে একটি অপশক্তির উপর দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। বিএনপি যখন আসলো, মোদি যখন, বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো, বিএনপির নেতারা আনন্দ উৎসব করলেন, মিষ্টি বিতরণ করলেন, পত্রিকার নিউজ। আমি তো আর বিএনপি অফিসে যাই নাই। এবং মির্জা ফখরুল সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম, বললেন আওয়ামী লীগের ঘরানায় হতাশ। এবং বেগম খালেদা যে আগাম অভিনন্দন জানাইলেন মোদিকে, ভাবি প্রধান, এবং ওনাদের ক্ষমতার পার্টনার জামাতের ভারপ্রাপ্ত আমির মকবুল সাহেব অভিনন্দন জানাইলেন। এবং মোদি যখন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসলেন, তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি টিম মোদির সাথে দেখা করলেন। ওনাদের স্থায়ী কমিটির সদস্য দুঃখিত ব্রিগেডিয়ার হান্নান সাহেব বললেন সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমাদের নেত্রী 15 মিনিট আলাপ করেছেন, রুদ্ধতা কি হয়েছে তা বলবো না, শুধু এইটুকু বলবো যে ভারতের জনগণের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের নেত্রীর সাথে এই সরকার দেখা করতে দিতে চায়নি। আমাদের নেত্রীর সাথে মোদি 15 মিনিট বৈঠক করছে। মোদি ওনাদের ক্ষমতা আনতে পারলেন না, ক্ষমতা জনগণের হাতে। এই জনগণ তো শেখ হাসিনার পক্ষে। তারপর ওনারা কী করলেন আপনি দেখেন, হেফাজত ইসলাম মে মাসের জননেত্রী শেখ হাসিনার শাপলা চত্বরে সমাবেশ করার উদ্যোগ দিলেন। ওনারা তার নেতৃত্বে তাদের ছত্রছায়ায় গিয়ে আমি বাইতুল মাকে আগুন দিলেন, কোরআন শরীফ পোড়ালেন। ওনাদের নেত্রী বলেন যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মনে করলেন পরের দিন শেখ হাসিনার সরকার থাকবে না, ওইটাও পারলেন না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মামুনুল হককে নামালেন। মামুনুল হক যখন মানে কিছু পারলেন না, মামুনুল হক হত্যা দিলেন। বিএনপি ঘটনার বুদ্ধিজীবীরা ওনারা সেটাকে সমর্থন করলেন, তাও ব্যর্থ হলো। এখন দেখেন আমি ইউটিউবেই দেখেছি যে কনক সরোয়ার, তাসনিমা নাম না তাসনিমি নাম এবং কামাল হোসেনের জামাতা, এরা বসে আজকে এদের পেট্রোনাইজার হচ্ছেন তারেক। যে আমি ভিডিও ফুটেজ দেখি, বিএনপির এক নেতা বলছেন আপনার এত ডলার দিলাম, কনক সরোয়ারে বলছে আপনি কি করতেছেন? এই যে অপপ্রচার করছেন, আমি একটা প্রশ্ন করতে চাই। হামলা কোরআন শরীফ রাখা হলো কুমিল্লা, যেদিন রাখা হয়েছে তার আগের দিনে কিভাবে তাসনিমের স্ট্যাটাস দেয়? তাহলে আমি মনে করি মির্জা ফখরুল সাহেবরাও জানেন না এই কোরআন শরীফ কারা রেখেছেন, কিন্তু তাসনিম ইমামদের পৃষ্ঠপোষক, কনক সরোয়ারের পৃষ্ঠপোষক যিনি লন্ডনে বসে জীবনযাপন, তিনি জানেন এখানে কোরআন শরীফকে রাখছে। আর একটা কথা বলি, একটা উদাহরণ দিই, যেমন 21 আগস্টের গ্রেনেড হামলা, বিএনপির কোনো সচেতন কর্মী মনে করবেন এই হামলা ঠিক হয়েছেন। এদেশকে পার্টির মহাসচিব মান্নান বিও জানে না, কিন্তু ভবনের তারেক জিয়া জানে। সম্পূর্ণ অসত্য, বানোয়ার, ভিত্তিহীন এই তারেক রহমানকে বিতর্কিত করার জন্য মন গড়াভাবে কথা বলে তারা কখনো 21শে আগস্ট, কখনো আপনার এই যে এই কনক সরোয়ার ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। এখানে যে ভিডিও ফুটেজের কথা বললেন বা অডিওর কথা বললেন সেটাও ভিত্তিহীন। এই যে কিছুদিন আগেই তো
গাজীপুরের মেয়র মরহুম শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তখন আমরা দেখি যে পত্রিকায় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রযুক্তির এই যুগে কারো কণ্ঠ ছোট ছোট করে কেটে একসাথে লাগিয়ে এটা বিভ্রান্তি সৃষ্টি করা যায়, সেটা আসলে হয়েছে কিনা দেখতে হবে। তো এই কথা যখন প্রধানমন্ত্রী বলেছেন, পত্রিকায় এসছেন, ওনারা এটার প্রতিবাদ করেন নাই, তার মানে যে প্রধানমন্ত্রীও জানেন যে এখানে প্রযুক্তির যুগে কণ্ঠ লাগিয়ে এটা করা যায়। তো কনক সরোয়ারের সাথে যেই বিএনপি নেতার কথোপকথন ইউটিউবে বেড়েছে, সেটাও তো একই সূত্রেই গাথা। সেভাবে তো কণ্ঠ মানে ভেঙে জোড়াতালি লাগিয়ে বিএনপিকে বিতর্কিত করা, তারেক রহমানকে বিতর্কিত করার জন্য করা হয়েছে। আর কনক সরোয়ার তো বাংলাদেশের একজন প্রতিনিধিদর্শী সাংবাদিক ছিলেন, এই সরকারের রোশানলে পড়ে তিনি আজকে আমেরিকায় চলে গিয়েছেন এবং সেখানে তিনি যেসব করেছেন সেটার দায় দায়িত্ব তাকেই নিতে হবে। আমরা দেখলাম যে কনক সরোয়ারের বিরুদ্ধে সরকার প্রধান অনেক কথা বললেন, তারপরে পরে দেখলাম যে তার বোনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হলো বিভিন্ন অভিযোগ দিয়ে। তো এইটা তো সরকারের একটা দমন নিপীড়নের একটা অংশ, আমি সেদিকে যেতে চাই না। তিনি বিএনপির সম্পর্কে বললেন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যে কুমিল্লায় মেয়র সাক্কুর পিএস বাবু, মেয়র সাক্কুর পিএস বাবু কিনা সেটা আমার জানা নেই, কোন বাবু মেয়র সাক্কুর পিএস এটাও আমার জানা নেই। তো আজকে এগুলো কিন্তু যেগুলো পত্রিকায় আসছে অনুসন্ধানী রিপোর্ট, প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত, প্রত্যেকটা ঘটনার সাথে। তাদের বিরুদ্ধে তো মামলা নেওয়া হচ্ছে না, তাদেরকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, তাদেরকে তো আপনার জনসম্মুখে আনা হচ্ছে না, বিএনপির নেতাকর্মীদেরকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এটা হলো বাস্তবতা। তিনি বলেছেন বিএনপি আমলে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বা হামলা হয়েছে। এই যে কয়েকদিন আগেই আইন ও সালিশ কেন্দ্র তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, গত 9 বছরে 3,600 মানে আওয়ামী লীগ আমলে 9 বছরে 3,679টা হামলা হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে। তার উপরে আপনার লেখা, তার মধ্যে লেখা হচ্ছে যে মণ্ডপ পূজা মণ্ডপ মন্দির অগ্নিসংযোগ করা হয়েছে 1,678টি এবং বাড়িঘরে হামলা হয়েছে 1,559টি। হিন্দুদের 442টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এটা বিএনপির বক্তব্য নয়, আইন ও সালিশ কেন্দ্রের বক্তব্য। এবং সেইখানে হিন্দু সম্প্রদায় যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে প্রকৃত ঘটনা আরও ভয়াবহ, আরও অনেক হামলা করা হয়েছে, যেটা এই আপনার এই রিপোর্টে উল্লেখ নাই। উনি বলেছেন 2001 সালের নির্বাচনের পরে সহিংসতা তো হয়, বিভিন্ন সময় হয়েছে। আওয়ামী লীগ আমলে তো 2014 সালের যে 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের পরেও তো আপনার হামলা হয়েছে। সেখানে আপনার দেখা গিয়েছে যে, আমি একটু পড়ি, আপনি যদি বলেন যে ওই বছর 5ই জানুয়ারি জাতীয় নির্বাচন হয়েছিল, এটা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট। এর পরবর্তী সহিংসতার শিকার হন হিন্দুরা, 761টি হিন্দু বাড়িঘর, 193টি ব্যবসা প্রতিষ্ঠান, 247টি মন্দির মণ্ডপে হামলা হয়, তখন নিহত হয় একজন। কারা করেছে? যে হিন্দুরা তখন আপনারা জানেন সে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, সেই বিভিন্ন কেন্দ্রে ভোটাররাও অনুপস্থিত ছিল। আওয়ামী লীগের নেতারা সেই হিন্দুদের উপরে হামলা করেছে, তারা কেন ভোট কেন্দ্রে যায় নাই? বিএনপির দিকে অভিযোগের আঙ্গুল আছে এবং সেটা মানে রাজনৈতিক আলোচনা তো সে হচ্ছে, আপনারা দুজনেই সে আলোচনা করলেন, কিন্তু একই সঙ্গে এটাও তো অনেক সময় বলা হয় যে আওয়ামী লীগ দাবি করে, কিন্তু আওয়ামী লীগের সময় যারা সংখ্যালঘুদের প্রোটেকশনের ব্যাপারটি অন্য ক্ষেত্রে আওয়ামী লীগ যতটা সফল হয়েছে, সংখ্যালঘুদের প্রোটেকশন দেওয়ার ব্যাপারে ততটা সফল হতে পারেনি কেন? আমি আপনার বলি, দেখেন প্রিন্স সাহেব যে কথা বললেন 2014 সালের, এটা প্রিন্স সাহেবের বক্তব্য নয়, আমি বলি আইন ও সালিশ আমি কেন্দ্রের বলি যে রিপোর্ট। 14 সালের 5ই জানুয়ারি সেই সময় আপনার মনে আছে চাঁদে সাইদিকে দেখা যাচ্ছে, এই কথা বলে সেদিন বিএনপি জামাতের কর্মীরা সারা দেশে তাণ্ডব করেছে নির্বাচনের প্রতিরোধের নামে। সেদিন গোটা জাতি জানে, হ্যাঁ, এবং 131 জনকে হত্যা করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 20 জন লোককে হত্যা করা হয়েছিল নির্বাচনের প্রতিরোধের নামে। সাইদিকে আকাশে দেখা যাচ্ছে, চাঁদে দেখা গিয়েছে। এই ঘটনার ভিতর দিয়ে সেদিন মূল টার্গেট ছিল হচ্ছে আওয়ামী লীগের কর্মীরা এবং হিন্দু সম্প্রদায়, বুঝছেন না?
সেইটাকে প্রিন্স সাহেব আইন সালিশের মাধ্যমে এটা টেনে আইন নিয়েছে। সালিশ কেন্দ্রের রিপোর্টটা আরে পড়েন। আইন সালিশ কেন্দ্রের রিপোর্ট, আইন সালিশ কেন্দ্রে কে কে পড়েন? পরিচালনা করে এটা তো আমি চিনি তারে। হ্যাঁ, কে হ্যাঁ, পরিচালনা সেটা করে বলেন না, সে বলেন। আমি চিনি, বলার দরকার। আপনি আপনার কথা কেছেন, আমার কথা বলতে দেন, আপনার কথা বুঝছেন না। এই হচ্ছে বিএনপি। উনি এই কথা দিয়ে করলেন আর বললেন, আপনি যেটা বললেন, হ্যাঁ আওয়ামী লীগের আমলে কি মন্দিরে হামলা হয়নি, কিন্তু গ্রেপ্তার হয়েছে, বিচারের প্রক্রিয়াধীন আছে। একটারও মামলা আপনি কোনো বিচার হয়নি। বিচারের প্রক্রিয়াধীন আছে। উনাদের আমলে তো বিচার হয়নি। উনাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিচার হয়েছে কতদিনে, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কতদিন ধরে হয়েছে। আজকে বিচারের আওতায় আছে তারা এবং জেলখানায় আছে। যে সমস্ত জায়গায় হামলা হয়েছে কেউ জেলখানার বাইরে না, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই আমলে জেলখানায় আছে। এবং আজকে দেখেন যেটা হয়েছে, এবারের যে ঘটনা ঘটেছেন, এবং সেখানে বলা হয়েছে স্পেশাল ট্রাইব্যুনাল এদেরকে বিচার করা হবে। বাংলাদেশে আমরা মনে করি আর কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া যাবে না। আমরা বুঝে ফেলেছি যে এই দেশে জামাত বিএনপি বাংলাদেশে এখন তাদের একটাই পথ, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ কিন্তু করবে। কখনো কখনো দেখা যায়, এটা তো স্টেটের পলিসি বা এটা আইডিওলজি, কিন্তু দেখা যায় যে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কখনো কখনো আপোষের দৃষ্টান্ত বা ঘটনা তো ঘটেছে। হ্যাঁ, আওয়ামী লীগের দিক থেকে আমি অস্বীকার করি না, কিন্তু আমরা এবার আমাদের নেত্রীর নির্দেশে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিছি, যে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে ওই এলাকার আওয়ামী লীগের নেতৃবৃন্দকে কৈফিয়ত দিতে হবে কেন হয়েছে। এটা কৈফিয়ত আমরা নাসিরনগরের নেতারা তো আবার ইলেকশনে টিকিট পায়। আমরা যখন জেনেছি, শুনে একটা বড় ইউনিয়ন পরিষদের নির্বাচন, এখানে একটা বড় দল, হ্যাঁ কিছু নাম আসতে পারে, যখন আমাদের কাছে আসছে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিছি। আমরা কিন্তু কাউকে প্রশ্রয় দেই না। জননেত্রী শেখ হাসিনা কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। আমরা আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছেন যে আগামীতে যদি কোনো এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় আমরা সেই এলাকার নেতৃবৃন্দকে কৈফিয়ত তলব করব। আমরা মনে করি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। কোন দেশটা এখন এগিয়ে যাচ্ছেন, এই দেশকে অস্থিতিশীল করে দেশের অগ্রগতি উন্নয়নকে ব্যাহত করতেছে একটি শক্তি, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানে না, যারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, যারা মনে করে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক, তাদের প্রতিনিধিরাই বাংলাদেশে আজকে সেই অপশক্তির প্রতিনিধিরা তাদের পৃষ্ঠপোষকায় আজকে বাংলাদেশে এই ষড়যন্ত্র করছে। জনাব সালেহ, ইমরান সালেহ, বিএনপি রাজনীতির ব্যাপারে এই অভিযোগ সবসময় উঠেছে যে বিএনপি সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দিয়ে এসেছিল। না, আমি প্রশ্নটা শেষ করি। রাজনীতিতে তারা এই কথা উঠেছে যে বিএনপি বলেছে রাজনৈতিক স্লোগানে বা তাদের বক্তব্যে যে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে এটা ভারত হয়ে যাবে, ভারতের কাছে বিক্রি হয়ে যাবে দেশ, বলেছে যে মসজিদে উলুধ্বনি হবে, এই বিষয়গুলো এসেছে। সেখান থেকে সাম্প্রদায়িক এই প্রশ্রয়ের ব্যাপারগুলো ঘটেছে বলে মনে করেন? বিএনপি একটি মানে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, মডার্ন রাজনৈতিক দল। আপনি কি একটু যুক্ত করবেন? উনি শুনে আমি কেনার পরে সময় পাবো? হ্যাঁ, অবশ্যই সময় আছে। রাজনৈতিক দল যে যা আপনার আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। আমাদের নীতি হচ্ছে সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করতে হবে এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করতে হবে। আওয়ামী লীগের নীতি হচ্ছে ধর্মীয় নিরপেক্ষতা, আর আমাদের হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় মূল্যবোধ। আমাদের নীতি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেই নীতির আলোকেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকি। আজকে আওয়ামী লীগ এই যে আমি যে বললাম গত 9 বছরে তারা 3,500 যে হামলা হয়েছে, একটি ঘটনা তারা বিচার করতে পারেনি, এখনো করেনি, একটি মামলাও পর্যন্ত হয়নি। আজকে এটাই হলো বাস্তবতা। রামুর ঘটনা বলতে, রামুর ঘটনা সহ 3,600 না, এই যে 3,000 আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টটা আপনি যদি পড়েন তাহলে দেখতে পাবেন সেখানে কি ছিল। মহিলাটাকে উনি কি, প্লিজ আমাকে একটু বলতে দেন, আপনার সময় আপনি বলেন। সেখানে এটা বলা হয়েছে আজকে এই যে বাংলাদেশের এই যে গত পূজা মণ্ডপের যে ঘটনাটা ঘটলো, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দুর্গা পূজায় এরকম কিছু ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মানুষ হিসাবে আমি লজ্জিত, হতভম্ব, বিস্মিত এবং লজ্জিত। আজকে এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটে নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এক আওয়ামী লীগ ছাড়া, তারা সকলেই বলছে এই ঘটনার জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ বাংলাদেশের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে। তারা বাংলাদেশের এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধান করতে পারে নাই। যদিও এই পূজার আগে
স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন যে সকল নিরাপত্তা বিধান করা হবে, সিসিটিভি ফুটেজ ইত্যাদি ইত্যাদি, এইটা কিন্তু আমরা দেখতে পাই নাই। আজকে বাংলাদেশে আমি যে বললাম যে উনি বলেছেন যে জনগণের দৃষ্টি কেন ভিন্ন খাতে প্রবাহিত, উনি অনেক বললেন দেশে নাকি উন্নয়নের নহর বয়ে যাচ্ছে। এতই যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে এত দুর্নীতি কেন? ওনাদের পরিকল্পনা মন্ত্রী নিজে বলেছেন বাংলাদেশে এখন দুর্নীতি হচ্ছে, বড় বড় প্রকল্প মানে বড় বড় দুর্নীতি, লুটপাট, এই যে গণতন্ত্র হত্যা, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, আইন শৃঙ্খলার অবনতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়ে সরকার একটা বিব্রতকর অবস্থায় রয়েছে। সেই অবস্থা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে, এবং যার প্রমাণ আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা হামলার সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত। আমি জনাব কামাল হোসেন, দেখেন উনি দুর্নীতির কথা বললেন, পরিকল্পনা মন্ত্রী না, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন দুর্নীতি উন্নয়নের অন্তরায়, এবং এই আমলে যে দুর্নীতি হয় না প্রধানমন্ত্রী কিন্তু অস্বীকার করে না, কিন্তু উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রিন্স সাহেব যে দলকে ধারণ করেন, আমার কথা না, ইত্তেফাকের হেডলাইন 2008-এ 22,000 কোটি টাকা ওনাদের নেতা তারেক জিয়া মামুন বিদেশে পাচার করেছেন, ইত্তেফাকের হেডলাইন। উনারা দুর্নীতির কথা বলেন, জনকণ্ঠের হেডলাইন আপনার 20,000 কোটি টাকা 243টি প্রকল্পের কোনো হদিস নাই। আমার শেষ করতে দেন প্রিন্স সাহেব, আপনার কথা বিতর্ক হবে। উনি যেটা বললেন ঠিক আছে না, উনরা বললেন আজকে আপনি দেখেন আজকে বিদ্যুতের দাবিতে কিন্তু কারো মিছিল করা লাগে না, ঘরে ঘরে বিদ্যুৎ। ওনারা 21 জন কৃষককে গুলি করে হত্যা করেছিলেন চাঁপাইনবাবগঞ্জে। আজকে ভর্তুকি দিয়ে সার দিচ্ছে শেখ হাসিনার সরকার, সেইখানে ওনারা 18 জন কৃষককে জামালপুরে গুলি করে হত্যা করেছিলেন। ওনাদের নেতা সালাউদ্দিন সাহেব বিদ্যুৎ দিতে পারেনি, মানুষ মিছিল করেছিল, ঠেকাইতে গেছিল, দৌড় সালাউদ্দিন নাম হয়েছিল, আপনারা জানেন। অর্থাৎ ওনারা বাংলাদেশে যে 1 থেকে 6 আমি অতীত যাইতে চাই না। আর উনি বললেন যে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি করে। সংবিধানের 78 অনুচ্ছেদে ছিল সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ। জিয়াউর রহমান 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই 78 অনুচ্ছেদ বুটের তলায় পিষ্ট করে 2য় অধ্যাদেশ দিয়ে সকল সাম্প্রদায়িক শক্তিকে রাজনৈতিক করার সুযোগ দিয়েছিল গোলাম আজম জামাতদের। আমি চ্যালেঞ্জ করলাম, 78 অনুচ্ছেদে উল্লেখ ছিল, জিয়াউর রহমান 2য় অধ্যায় দিয়ে। ওনাদের নেতা মওদুদ আহমেদ তার বইতে লিখে গিয়েছেন, আপনি পড়ে শোনাইতে পারি। তাহলে সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছেন জিয়াউর রহমান, জামাত শিবিরের পৃষ্ঠপোষক। আর উনি যেটা বললেন যে আমরা বলি না, দেখেন শান্তি চুক্তি হওয়ার পর আপনার মনে আছে বেগম খালেদা জিয়া বললেন ফেনী পর্যন্ত ইন্ডিয়া হয়ে যাবে, এই কথা বলেছিলেন। চ্যালেঞ্জ করলাম আমি। আমি বললাম সেদিন ফেনী, কিন্তু খালেদা জিয়া ফেনীর এমপি ছিল, ফেনী কিন্তু ইন্ডিয়া হয় নাই। উনরা বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই বাংলাদেশের স্লোগান হয়েছিল আমরা হব তালেবান, বাংলা হবে আফগানিস্তান, এই বাংলাদেশের স্লোগান হয়েছিল। এই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে জামাত শিবির তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছেন বিএনপির ছত্রছায়া। সাম্প্রদায়িক গোষ্ঠী যাদেরকে বলা হচ্ছে তাদের সাথে সবচেয়ে বড় সখ্যতা হচ্ছে আওয়ামী লীগের। আপনার খেয়াল আছে 2007 সালের নির্বাচনের আগে এই যে মামুনুল হকের যে পিতা, তার সাথে মামুনুল হকের মধ্যস্থতায় আপনার চুক্তি হয়েছিল, 7 দফা চুক্তি করেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে বাংলাদেশে ব্লাসফেমি আইনের মতো কোনো আইন তারা করবে না, এবং সেখানে যেই চুক্তিগুলো করে হয়েছিল সবগুলি ছিল আপনার সাম্প্রদায়িক চুক্তি। এবং এরপরে হেফাজতের সাথে তাদের যে সখ্যতা, হেফাজতকে শাড়ির আঁচলের নিচে রেখে কি বলে কওমি জননী উপাধি নিয়ে তারা যেটা করেছে, আমি শেষ করতে দেন, আমার কথা বলে তারা করে বাংলাদেশ আজকে এটা উস্কিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের এগুলো কথা বলে উনি বলছেন বিদ্যুৎ, আজকে উনি বলেছেন বিদ্যুৎ, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ, আজকে গ্রামে যান 6 ঘন্টা 7 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। প্লিজ আমাকে প্রোটেকশন দেন, 6 ঘন্টা 7 ঘন্টা বিদ্যুৎ
বিদ্যুৎ থাকে না। এটা আজকে মানুষ ওনারা আসবে বিদ্যুৎ, আর কি। আমি বলছি দায়িত্ব নিয়ে, মানুষ আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এলাকায় থাকে না, আমি এটা দেখে এসেছি। আজকে ওনারা এই কথাগুলো বলছেন, সারের কথা বললেন আওয়ামী লীগ বলেছিল নির্বাচনের আগে বিনা পয়সায় সার দিবে। বিএনপির আমলে যে সার ছিল 300 টাকা, সেই সার 1100 টাকায় বিক্রি হয়েছে বাংলাদেশে। তারা আজকে বলেছিল বিএনপি আমলে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 10 টাকা সে চাল খাওয়াবে, যে সেই চাল 10 আজকে টাকা 60 টাকা চাউল দিছে তো। 70 আপনাকে টাকা 1 মিনিট সময় দিব আমি। 60 থেকে 70 টাকা বিক্রি হচ্ছে। বিএনপি আমলে যে সারের যে সংকট কৃত্রিমভাবে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল, সার যখন আমরা গ্রামে গ্রামে নিয়ে যাচ্ছি, সেই রাস্তায় রাস্তায় তারা ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করেছে যাতে সার যাতে আমরা গ্রামের মানুষের কাছে না নিয়ে যেতে পারি। তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন সে ব্যবস্থা নিয়েছিল। আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে জি। আমরা বলেছিলাম যে আপনারা নাম দেন কোন কৃষক হত্যা করা হয়েছে, আপনারা সেদিন নাম দিতে পারেন নাই। জি। এখনো আমরা বলছি আপনারা নাম দেন কোন কৃষককে হত্যা করা হয়েছে, একটি কৃষকের নামও তারা দিতে পারবে না। জি জনাব কামাল হোসেন 1 মিনিট সময়। দেখেন, বাংলাদেশের জনগণ আমার ভাই প্রিন্স সাহেবের কথা হাসবে, যে হাসবে না, আপনি- কাঁদবে, ভাই শেষ কথা না ভাই, আমার কথা শেষ কথা। দেন। আপনি আপনি তো আমার টাইম খেয়ে না নিয়েছেন না না, আমার আমি মধ্যে নিউজান বক্তব্য বলছি রেখে। যখন হাসবে, কি কারণে হাসবে, উনি যখন বলছেন যে এই সার আওয়ামী লীগ আলারা বন্ধ করছে, ডিলার হলো হ্যাঁ। বিএনপি। এক সেকেন্ড কথা বলতে দিন। কোনো ডিলার বিএনপি ডিলার ছিল না। বিএনপি, উনি শেষ করে আমরা ডিলার সময় কম। বিএনপি, তারা লুটপাট করছে, জনগণ সার পায়নি, কালোবাজারে বিক্রি করছে। আপনি বিদ্যুৎ, আজকে মানুষ খুশি বিদ্যুৎ যায় না, হ্যাঁ। আর উনরা খায় বিদ্যুৎ। উনরা বিদ্যুৎ খাতে যে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, বাজেট হয়েছে, 1 মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি 5 বছরে উৎপাদন করতে পারে না। 1 মেগাওয়াট বিদ্যুৎ, এটা এই টাকা কি গেল দিয়ে কোথায়? বিএনপি কি উৎপাদন হ্যাঁ, করেছে? হ্যাঁ। আপনারাই পরবর্তীকালে সরকারি বইয়ে সেটা ছাপিয়েছে। ওগুলো বিএনপি বিএনপি উৎপাদন আমাদের করতে পারেনি। কত বিদ্যুৎ মিথ্যা উৎপাদন কথা, হয়েছিল। আজকে বিএনপি হ্যাঁ। মিথ্যা কথা বলতে বলতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা আমি কি একটা শেষ 30 সেকেন্ডে দুজনের মতামত নিতে পারি? বলেন। যে আমাদের দেশের যে পলিটিক্যাল কনফ্রন্টেশনাল স্টেটমেন্ট এটা আছে এবং এটাই বিদ্যমান বাস্তবতা, বিভক্তি আছে, বিভাজন আছে, এটা চলতে থাকবে অস্বীকার করে। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বেলা আপনারা দুজনেই বললেন যে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান, আপনাদের দলীয় অবস্থান সেটা। এখানে অনেক বিষয়ে বিভেদ থাকতে পারে, কিন্তু এই প্রশ্নে একটা রাজনৈতিক ঐক্য সবার মধ্যে কি থাকা প্রয়োজন কিনা? শোনেন, আমি মনে করি, দেখেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা তা আধুনিক বাংলাদেশ, এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে একটি মহল। আজ বাংলাদেশের, আমি আগে বলেছি যে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা যে প্রশংসিত হচ্ছে, জাতীয় আন্তর্জাতিকভাবে শেখ হাসিনা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে একটি মহল ষড়যন্ত্র করেছে। এবং শেখ হাসিনা যে মানবিক বিশ্বের প্রধান, মানবতার মা, বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী এবং সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, সেই শেখ হাসিনার কে দিল এই ভাবমূর্তি স্বীকৃতি? ক্ষুণ্ণ করার জন্য আপনি পাবেন আজকে একটা। এই ষড়যন্ত্র করে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। জি। আমরা মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তাদের উচিত বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা। আজকে দেখেন আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা দেশের এমন একটা মানে গণতন্ত্র বিরোধী অগণতান্ত্রিক কার্যকলাপ শুরু করেছে, সারা বিশ্বে বাংলাদেশের মান সম্মান আজকে হেট হয়ে যাচ্ছে। আজকে গণতন্ত্রের কিন্তু হাইব্রিড রেজিমে কিন্তু বাংলাদেশ নাই। আজকে গণতন্ত্র যে হাইতি, তারপরে কি কম্বোডিয়া, ওখানে যে গণতন্ত্র, সেই গণতন্ত্র কিন্তু বাংলাদেশ আজকে নাই। বিভিন্ন আন্তর্জাতিক জরিপে সেটা কিন্তু উঠে আসছে। আজকে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। উনি বলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, এই স্বীকৃতি কে দিল? কোন সংস্থা দিয়েছে বলতে পারেন? কিন্তু বাংলাদেশ আজকে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। এটা জার্মান ভিত্তিক একটি, প্লিজ একটু বলতে দেন, জার্মান ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, তারা বলেছে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে। বেগম খালেদা জিয়াকে ওনারা বলছেন এটিএমের টাকা চুরি করেছে। ওনারা যে ফরমায়েশি রায় দিয়েছে সেখানে কোথাও লেখা নাই, যে বেগম খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছে। ওনারা বেগম খালেদা জিয়ার মান মর্যাদাকে বিনষ্ট করার জন্য, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ধন্যবাদ। তারা এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, ধন্যবাদ জনাব SM কামাল হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং মতামত জানার জন্য। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntbbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন। ভালো থাকবেন সবাই।